নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু আগামী সিজনের পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিল। সেরা একজন বিদেশি প্লেয়ারকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে। সেই বিদেশি প্লেয়ার কে, তার কি আপডেট, কি অফার গেছে তার কাছে, সেগুলো তোমাদের আপডেট শেয়ার করে দেব। তার সাথে সাথে জয়ের হ্যাট্রিক করার পর অস্কার কিন্তু বড় বার্তা দিল দল নিয়ে। তো সেই নিয়েও আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আজ কিন্তু আইএসএলের আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, যেখানে এফসি গোয়া তারা পাঞ্জাবের ঘরের মাঠে মুখোমুখি হবে। পাঞ্জাব তারা নিচের দিকের দল, তারা 21 ম্যাচ থেকে 24 পয়েন্ট পেয়েছে। গোল ডিফারেন্সের দিক থেকে দেখতে গেলে -5 তাদের গোল ডিফারেন্স রয়েছে। তো তারা যদি আজকে পুরো 3টে পয়েন্টও পায়, তারা কিন্তু ইস্টবেঙ্গলের উপরে যেতে পারবে না, কারণ গোল ডিফারেন্সটা ইস্টবেঙ্গলের ভালো রয়েছে এবং হেড টু হেডের বিচারেও যেতে পারবে না। আর গোয়া অবশ্যই চাইবে আজকের ম্যাচটা জিতে তারা আরও কিছুটা ভালো জায়গায় থাকতে এবং পয়েন্ট টেবিলে তারা 2 নম্বর পজিশনে থাকার জন্যই কিন্তু লড়াই করবে। তো যথেষ্ট একটা ভালো ম্যাচ কিন্তু আজকে আমরা দেখতে পাবো। এবং এর সাথে সাথে কালকে প্রচুর সবাই স্কোর লাইন প্রেডিকশান করেছিল, সেখানে বেশ কয়েকজনের স্কোর লাইন প্রেডিকশান মিলে গেছে যে ইস্টবেঙ্গল 2-0 গোলে ম্যাচটা জিতবে। তো সেইভাবেই কিন্তু অনেকেরই মিলেছে, আশা করি পরবর্তী সময়েও মিলবে। যাদের মিলেছে তাদের নাম কিন্তু শেয়ার করে দিলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু ইস্টবেঙ্গলের কালকে খেলা নিয়ে, তো খেলা নিয়ে তো কোনো কথা হবে না। যেরকম পরিকল্পনায় অস্কার গিয়েছিল, সেই পরিকল্পনা একদম মাঠের মধ্যে প্লেয়াররা করে দেখিয়েছে এবং ম্যাচ জিতেছে, জয়ের হ্যাট্রিক করেছে। তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বার্তা দিয়েছে অস্কার। তো প্রথমেই যে এটা জানিয়েছে, আজ আমাদের দলের খেলার পারফরমেন্স দেখে আমি অবাক হয়ে গেছি যে এই দলে এতটা ছন্দ, এতটা ফিরে আসার যে কঠিন লড়াই তারা করেছে। বিশেষ করে প্রথমার্ধে 4 দিন আগে আমরা ম্যাচ খেলেছি, তারপরে এতটা তরতাজা হয়ে খেলাটা সত্যিই কঠিন ছিল, কিন্তু ফার্স্ট হাফের থেকেও দ্বিতীয়ার্ধে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলেছি। এবং সবথেকে ধন্যবাদ জানাতে চাই সমর্থকদের জন্য, আমাদের জন্য তারা যেভাবে গলা ফাটিয়েছে, যেভাবে আমাদের উজ্জীবিত করেছে, ছেলেরা সেটা দেখে কিন্তু ম্যাচের ফারাক তৈরি করে দিয়েছে। এবং দ্বিতীয়ার্ধে দলকে দেখে বোঝাই যায়নি যে এই দল কিছুদিন আগে এরকম একটা খারাপ অবস্থায় ছিল। এবং কিছু পরিবর্তন নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তখন জানায় ডেভিড যখন দ্বিতীয়ার্ধে আগে গা ঘামাচ্ছিল, তখন ডিমি মাঠের ভিতর থেকে ইঙ্গিত করছিল সে ক্লান্ত, তার একটু অস্বস্তি হচ্ছে, তাই ডিমির জায়গায় ডেভিডকে নামার পর কিন্তু খেলার মোড় ঘুরে যায়। ও যখনই মাঠে নামবে ওকে বেশ ক্ষুধার্ত মনে হয়, কোনো সমস্যা নেই, ওকে যখনই নামানো হোক ও কিন্তু নিজের সেরাটা দেয়। প্রায় প্রতি ম্যাচেই সে গোল করার চেষ্টা করে এবং ও নামলে কিন্তু আমরা অনেকটা ভরসা পাই। এবং অবশ্যই মেসি বাউলেরও প্রশংসা করেছে। আজ মেসি আমাদের সবথেকে আক্রমণের সেরা খেলোয়াড় ছিল, দলের পারফরমেন্সে যথেষ্ট গভীরতা এনে দিয়েছে। ও আমাদের দলে ভালো ভালো খেলোয়াড় থাকলেও তারা কেউ প্রয়োজনে সেই রকম পারফরমেন্সের গভীরতা এনে দিতে পারেনি যা মেসি পেরেছে। মেসির মতন একজন ফুটবলার আমাদের দলের কিন্তু দরকার ছিল, সেই প্লেয়ারকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আজ আমাদের ফিনিশিং ভালো হয়নি, প্রথমার্ধে উইং প্লের উপর আমরা অনেকটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও সেটা করতে পারিনি, তীব্র আক্রমণ করতে পারিনি আমরা, তবে ওদের রক্ষণ আমরা ফাটল ধরাতে সেইভাবে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেলিস এবং মেসি ডান দিক দিয়ে উঠে এসে যখন ডেভিড আসে, তখন রক্ষণের উপর আমরা চাপ বাড়াতে থাকি এবং সেখান থেকেই কিন্তু তারা ভুল করে এবং সেখান থেকে আমরা গোল পাই এবং দল ক্লিনশিট রেখেছে। আমরা খুবই খুশি হয়েছি। সারা মরশুমে আরও ভালো করতে পারতাম, কিন্তু একাধিক সমস্যার কারণে সেটা হয়নি। এবং অবশ্যই দলের প্লেয়াররা যেভাবে পারফরমেন্স করেছে তাতে কোচ খুশি হয়েছে, জানিয়েছে। এবং এখান থেকে ইস্টবেঙ্গলকে বাকি ম্যাচগুলোও জিততে হবে, শুধুমাত্র ম্যাচ জেতা নয়, অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। নিজেদের কাজটা আমরা করার জন্য চেষ্টা করব এবং অপোজিট দিকে অন্য দলেরাও পয়েন্ট নষ্ট করলে তবেই আমরা টপ 6-এ কোয়ালিফাই করতে পারবো। যদি কোনোভাবে কোয়ালিফাই করতে নাও পারি, তাহলেও কিন্তু আমরা আমাদের কাজটা করে ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করব এবং শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব, এটা কিন্তু আশ্বাস দিয়েছে অস্কার। এবং সত্যি অস্কারের পরিকল্পনায় প্লেয়াররা যথেষ্ট ভালো খেলছে। পরপর এখন ম্যাচ রয়েছে, প্লেয়ারদের ক্লান্তি একটা ব্যাপার থাকে। কালকে ফার্স্ট হাফে হয়তো সেইভাবে ইমপ্রেসিভ পারফরমেন্স না করলেও সেকেন্ড হাফে দল পার্থক্য গড়ে দিয়েছে। এবং প্রতিদিনই যে 4-5টা করে গোল হবে তা নয়, খারাপ দিনও থাকে, খারাপ দিনে একটা করে গোল করেও
ম্যাচ জেতা যায়, সেটাই কিন্তু অস্কার তার পরিকল্পনার মধ্যে এনেছে এবং সেখান থেকে প্লেয়াররা যথেষ্ট ভালো করছে। তো ওভারঅল কিন্তু ডেভিডের প্রসঙ্গেও কোচ যেটা জানিয়েছে, ডেভিড ভালো প্লেয়ার এবং ডেভিড অন্যতম সুপার সাব। তো আমি ঈশান পান্ডিতাকেও দেখেছিলাম এফসি গোয়ার সময় এরকম সুপার সাব, আর এখন ডেভিডকে, এবং ডেভিডের সত্যি মানে গোল করার ক্ষমতা রয়েছে এবং প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, তাকে আরও বেশি সুযোগ দেওয়া দরকার। এবার ফার্স্ট 11-এ তাকে হয়তো দলের কম্বিনেশনের জন্য আনা যাচ্ছে না, কিন্তু তাকে যেই সময় কোচ ব্যবহার করছে, বাচ্চা ছেলে যতটা গেম টাইম পাচ্ছে নিজেকে কিন্তু প্রমাণ করছে। তো ভালো লাগছে সত্যি ডেভিডের জন্য। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটু ট্রান্সফার নিউজ নিয়ে, আজ থেকেই দুদিন আগে তোমাদের একটা আপডেট শেয়ার করেছিলাম যে ইস্ট বেঙ্গল উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সেরকম খুব একটা কাজ করেনি, একদম শেষের দিকে এসে কিছু পরিবর্তন করেছিল, কিন্তু নেক্সট ইয়ার সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল বেশ কিছুটা পরিবর্তন করতে চলেছে, দলে আরও বেশি শক্তিশালী দল বানানোর জন্য চেষ্টা শুরু করে দিয়েছে। এবং সেখানে একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছিল, সেটাও জানিয়েছিলাম, এবং সেখানে থাম্বনেইলে এটাও শেয়ার করেছিলাম যে একজন কিন্তু মাদার ওয়েলের প্লেয়ার তার সাথেই কথাবার্তা বলছে। তো এখন নামটা বেরিয়ে এসেছে এবং সেখানেও অনেকে কমেন্ট করেছিল, যারা ঠিকঠাক বোঝার তারা বুঝে গিয়েছিল যে কোন প্লেয়ারের ইঙ্গিত সেখানে ছিল, কারণ আমরা সবসময় প্রথমেই যে নাম বলে দিতে হবে সেরকম নয়, যদি ঠিকঠাক হয় তো সেক্ষেত্রে আমরা আগে হিন্টস দেওয়ার চেষ্টা করি, তারপর যদি হয় সেখানে যাই। তো যাই হোক, এবার আমরা সেই প্লেয়ারকে নিয়ে একটু আলোচনা করব। প্লেয়ারটা বর্তমানে আইএসএলে খেলছে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তাদের আইএসএলে এখনও ক্যাম্পেইন বাকি রয়েছে, এবং সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 27 বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার কনর সিল্ড। শুধুমাত্র যে অ্যাটাকিং মিডিও সেটা নয়, তার সাথে সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার এবং প্রয়োজনে কিন্তু স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে। এবং কনর সিল্ড মানেই আমার যেটা প্রথম মনে হয়, তার ভাই দুটো ইঞ্জিন রয়েছে, যে পরিমাণ সে মাঠে দৌড়ায়, তার কোনো ক্লান্তি বলে তার শরীরে কিচ্ছু নেই। এই রকম প্লেয়ার সত্যিই অন্যতম কি প্লেয়ার। তো এই প্লেয়ারের যদি আরও পরিসংখ্যান নিয়ে কথা বলি, এই সিজনে কিন্তু এই যে 2024-25 সিজনে চেন্নাইন এফসি জার্সি গায়ে 8টা অ্যাসিস্ট, 1টা গোল করেছে, এবং আইএসএলের সবথেকে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ারটার নাম কিন্তু কনর সিল্ড। এখনও পর্যন্ত 71টা চান্স ক্রিয়েট করেছে, তারপর লুনা রয়েছে 47টা, হুগো রয়েছে 44টা, আলাদিন রয়েছে 43টা। তো সবাইয়ের উপরে কিন্তু এই কনর সিল্ড রয়েছে। এবার কনর সিল্ডের কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর কিছুদিন বাদেই, এবং চেন্নাইন এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে শেষ হয়ে যাওয়ার আগে থেকেই যেহেতু শেষ 6 মাসের কন্ট্রাক্টে চলে এসেছে, আইএসএলের বেশ কিছু ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করতে শুরু করেছে। এবার আরেকটুখানি তোমাদের ডিটেলে ব্যাপারটা বলে রাখি, মাধি তালাল যখন ছিটকে গিয়েছিল তখন ইস্টবেঙ্গল প্রথম যে দুজনকে ট্রাই করেছিল তারা আইএসএলের অন্যতম সেরা প্লেয়ার। প্রথম যে প্লেয়ারকে ট্রাই করা হয়েছিল সেটা আর অন্য কেউ নয়, জনি কাউকো, তোমাদের সঙ্গে আগেই আলোচনা করেছিলাম। এবং জনি কাউকোকে যখন পাওয়া গেল না, তারপর যেই প্লেয়ারকে ট্রাই করা হয়েছিল সেটা হচ্ছে কনর সিল্ড। তো কনর সিল্ডকেও তখন পাওয়া যায়নি, কিন্তু দীর্ঘদিন ধরেই ইস্টবেঙ্গল এই কনর সিল্ডকে টার্গেট করে রেখেছিল। এবার এখনও কিন্তু ইস্টবেঙ্গল তাকে টার্গেট করে রেখেছে, এবং প্লেয়ারটা এর আগে কিন্তু মাদার ওয়েলের হয়ে যথেষ্ট ভালো করে এসেছে, এবং চেন্নাইন এফসির হয়ে তো 47 ম্যাচে 6টা গোল, 12টা অ্যাসিস্ট, এবং ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আইএসএলে বলতেই হয় বর্তমানে কনর সিল্ড। তো তার সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। শুধুমাত্র যে ইস্টবেঙ্গলের সেটা নয়, বাংলার আরও 2 প্রধান তাদেরও নজর রয়েছে। এবার মোহনবাগানের খুব বেশি নজর নেই, কারণ মোহনবাগান অনেক বড় মাপের একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, সেটাও পরে তোমাদের নাম পর্যন্ত জানিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তো বাংলার প্রধানদের নজর রয়েছে, তার সাথে আইএসএলের আরও 3টে ক্লাব তাকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে। এবার ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে চাইছে, এবং অনেক দিন ধরেই চাইছে, চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল, যেটা যত তাড়াতাড়ি সম্ভব তাকে প্রি কন্ট্যাক্ট সাইন করানো যায়। লাস্ট ইয়ার এইভাবেই মাধি তালালকে প্রি কন্ট্যাক্ট সাইন করিয়েছিল, সেই রকমই চেষ্টা করছে। এবং তার যেটা চেন্নাইতে স্যালারি, সেই স্যালারির থেকে প্রায় 1.5 গুণ থেকে 2 গুণের কাছাকাছি স্যালারি ইস্টবেঙ্গলের তরফ থেকে অফার করা হতে চলেছে। আরও বেশ কিছু ভিতরে ব্যাপার রয়েছে, সেগুলো এখনই বলছি না, আরেকটু সময় যাক, আরেকটু অপেক্ষা করো। এখনই কিন্তু কোনো দলই যে রেসে এগিয়ে গেছে অ্যাডভান্স স্টক বলছে সেটা কিন্তু নয়, এখন জাস্ট ইন্টারেস্ট শো হচ্ছে, কারণ আর সামনেই 2টো ম্যাচের পরই বোঝা যাবে যে ঠিক মুভমেন্টটা কোন দিকে হচ্ছে। ইস্টবেঙ্গলের নজরে কিন্তু আরও একজন কোয়ালিটি প্লেয়ার রয়েছে, তো সেই প্লেয়ারকেও ট্রাই করছে। তো দেখা যাক, কনর সিল্ড হলে তো আমি খুব খুশি হব, আর সেই প্লেয়ার হলো খুশি হব, খারাপ নয় সেই প্লেয়ারও। তো ঠিক আছে, ব্যাস এটুকুই আপডেট শেয়ার করলাম, পরে আরও আপডেট শেয়ার হবে। আর এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।